আচ্ছা, আমরা গতদিন যেসব নিয়ে কথাবার্তা বলছিলাম সেগুলোতে নিয়ে আপনার কোনো সমস্যা আছে? না। তো ঠিক আছে, তাহলে আমরা শুরু করতে পারি। তো এখানে আমরা গতদিন হচ্ছে মোটামুটি স্কেল নিয়ে কথাবার্তা বলছিলাম। তার হচ্ছে রেশিও, অর্ডিনাল, নমিনাল, ইন্টারভাল স্কেল নিয়ে। তো আজকে আমরা শুরু করি। তো আজকে আমরা ওই ক্রস সেকশন ডাটা আর হচ্ছে টাইম সিরিজ ডাটা এটা নিয়ে শুরু করতে পারি। তো আমরা যদি ক্রস সেকশন ডাটা নিয়ে কথাবার্তা বলি। তা আপনি কি আহ এখানে বলেন। যেভাবে বই দেওয়া আছে ওইভাবে পর্যায়ক্রমে যাবেন, না আপনি আমি একটু আপনার হালকা মতো করে হালকা আগান? ব্রিফ করে যাবো আর কি। মানে শুধু শুধু এই এতটুকু কনসেপ্ট দিয়ে আপনার হবে না, বুঝছেন? আচ্ছা। তো এখানে ক্রস সেকশন ডেটাটা কি সেটা নিয়ে যদি আমরা কথা বলি, সেটা হচ্ছে ডাটা কালেক্টেড অন ডিফারেন্ট এলিমেন্ট অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম। যদি একটা একটা টাইম পয়েন্ট থাকবে, ওই একটা টাইম পয়েন্টে আমরা ডিফারেন্ট এলিমেন্ট সম্পর্কে ডাটা কালেক্ট করব। এই যে এটার এক্সাম্পল যদি বলি, এই যে মনে করেন হচ্ছে আহ 2000 2005 সালে এই যে বিশ্বের ধনী ব্যক্তি কারা ছিল, তাহলে এইটা হচ্ছে আপনার, এটা ক্রস সেকশন রেট হবে কি যে একটা টাইম পয়েন্ট আমি চিন্তা করব, ওই টাইম পয়েন্টে কি কি ঘটনা ঘটছে, শুধুমাত্র একটা সিঙ্গেল টাইম পয়েন্ট চিন্তা করব। তাহলে যেই ডেটা সেটটা আমরা তৈরি করতে পারবো সেটা হচ্ছে আসলে ক্রস সেকশনাল ডাটা। তো এটা যদি ডেফিনেশনটা লিখি, সেটা হচ্ছে ক্রস ক্রস সেকশন ডেটা। ক্রস সেকশন ডেটা হচ্ছে ডেটা কালেক্টেড on different different elements at the same point in time। এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এটা, যে সেম পয়েন্ট ইন টাইম ক্রস সেকশন একটা ডাটা সময়, সেটের ক্ষেত্রে। হ্যাঁ, সেম পয়েন্ট ইন একটি টাইম। সময়, নির্দিষ্ট কোনো সময় যায়। হ্যাঁ, হ্যাঁ। এই এক নির্দিষ্ট নির্দিষ্ট একটা সময়, যদি এখানে জাস্ট একটা ফিক্সড ডেটের কথা উল্লেখ থাকে কিংবা ফিক্সড একটা সময়ের কথা উল্লেখ থাকে, তাহলে সেটা হবে হচ্ছে ক্রস সেকশন ডাটা। আর যদি আমরা টাইম সিরিজ যেটা বলি, টাইম সিরিজ ডেটাটা কি হবে? টাইম এটা সিরিজ। সম্ভবত মানে ডিফারেন্ট ডেটা, বাট মানে সেভারেল টাইমস ফর সামথিং লাইক দ্যাট। এইখানে হচ্ছে মানে আমাদের এলিমেন্টটা সেম থাকবে, সেম এলিমেন্ট, সেম এলিমেন্ট অ্যাট ডিফারেন্ট পয়েন্ট অফ টাইম, ডিফারেন্ট পয়েন্ট অফ টাইম। আমি ডাটা যেটা কালেকশন করব সেটা হচ্ছে সেই জিনিসটা সেম, সেই ভ্যারিয়েবলটা সেম। কিন্তু যদি আমি চিন্তা করি কি যে প্রতি মাসে আপনার কত টাকা খরচ হয়, তাহলে এটা হচ্ছে টাইম সিরিজ ডাটা। কি যে জানুয়ারি মাসে একটা টাকা খরচ হয়েছে, ফেব্রুয়ারি মাসে একটা টাকা খরচ হয়েছে। আর যদি আমি এরকম চিন্তা করি কি যে জানুয়ারি মাসে আপনার যে টাকাটা খরচ হয়েছে এটা কোন কোন খাতে খরচ হয়েছে, তার মানে এখানে ডেটটা ফিক্সড, টাইমটা ফিক্সড, তাহলে এটা হচ্ছে ক্রস সেকশন ডাটা। আর টাইম সিরিজ ডেটার ক্ষেত্রে যদি বলি কি যে আপনার প্রতি মাসে কত টাকা করে খরচ হয়, তার মানে এখানে কি টাইমটা ভ্যারি করতেছে, প্রতিটা মান্থে একটা আলাদা আলাদা খরচ আসতে পারে। বুঝতে পারছেন? হ্যাঁ। এতটুকুই থাক, এর বেশি কথাবার্তা বলা যাবে না, কারণ বেশি কথাবার্তা বললে তোর আবার এটা শেষ করা লাগবে। ক্যাশ লেগে যাবে। হ্যাঁ, এতটুকুই মানে কনসেপ্ট এটাই।
মূল কথা হচ্ছে যে যদি একটা সিঙ্গেল টাইম পয়েন্ট থাকে তাহলে সেটা ক্রস সেকশন ডাটা হবে। আর যদি হচ্ছে দেখেন কি যে হচ্ছে ডিফারেন্ট টাইম পয়েন্ট দেওয়া আছে, তাহলে সেটা হচ্ছে টাইম সিরিজ যেটা হবে। আপনার যত সম্ভব একটা সিচুয়েশন দেওয়া থাকবে, দিয়ে হয়তো আপনারা জিজ্ঞেস করবে কি যে এই ডেটাটা কি ক্রস সেকশন ডেটা হবে কিংবা টাইম আপনার সিরিজ কথাটা ডেটা। স্পষ্ট আসছে না ভাই। এখন কি কথা ক্লিয়ার? ক্লিয়ার না। এখন কি ক্লিয়ার আসতেছে? হ্যালো। একটু কন্টিনিউ করেন, তারপরে বলছে। আচ্ছা, এরপরে আপনাদের হচ্ছে হ্যাঁ আমরা বলেন। ক্রস সেকশন ডেটার পরে আমরা এখানে হচ্ছে, এখানে হচ্ছে বার চার্ট আছে, বার চার্ট নিয়ে আমরা একটু কথাবার্তা বলি। তো আমরা গতদিন হচ্ছে গতদিনই পড়ছিলাম কি ভেরিয়েবল পড়ছিলাম, ভেরিয়েবলের দুইটা পার্ট ছিল। আমার মনে আছে একটা হচ্ছে কোয়ালিটেটিভ ভেরিয়েবল, আর একটা ছিল হচ্ছে কোয়ান্টিটেটিভ। কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল। তো এই কোয়ালিটেটিভ ভেরিয়েবলকে আমরা আবার বলতেছিলাম হচ্ছে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, যেগুলো হচ্ছে কি ক্যাটাগরি করা যায়। তো এই যে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের জন্য যে আমরা চিত্র আঁকাই, যে আমার দেখা যাচ্ছে বার ডায়াগ্রামটা হচ্ছে কি যে আমার বার থাকবে, এই প্রত্যেকটা বার এক একটা ক্যাটাগরি নির্দেশ করবে। এটা প্রত্যেকটা বার এক একটা ক্যাটাগরি নির্দেশ করবে এগুলো। আর বারের যে হাইট, এই হাইট গুলো নির্দেশ করবে হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি কি বুঝেন? কথা খুব বেঁধে বেঁধে আসছে আপনার। নেটওয়ার্কে সমস্যা হচ্ছে নাকি? নেটওয়ার্কে সমস্যা তো হওয়ার কথা না। আমার এখানে তো নেটওয়ার্কের সমস্যা হওয়ার কথা না, আমার এখানে। ওয়াইফাই তো কানেক্টেড। জি বল। বলতেছি আপনি কি ফ্রিকোয়েন্সি বুঝেন? বলেন এটা আমাকে। তো মনে করেন আমি হচ্ছে, ফ্রিকোয়েন্সি বলতে কি দেখা যাচ্ছে, লেটস সে আপনার 10টা জিনিস আছে একসাথে করে, ওর ভিতরে কোনটা কতবার আসছে বা হ্যাঁ হ্যাঁ, ফ্রিকোয়েন্সি হয়েছে, এই জাতীয় মনে কিছু। করেন একটা ক্লাসে হচ্ছে আচ্ছা, আমি 10 জন নিয়ে আপনি একটা কথাবার্তা বলি। এক্সাম্পল দিয়ে দিয়ে চলে হ্যাঁ, বলে গেলে হয়ে যাবে। 10 জন নিয়ে কথাবার্তা বললাম কিন্তু আপনাদের ক্লাসে 10 জন আছে, এখন 10 জনের মধ্যে তাহলে আমার একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল লাগবে। তো ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের ক্ষেত্রে আমি চিন্তা করলাম জেন্ডার। তাহলে জেন্ডার একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। এখন এই 10 জনের মধ্যে কতজন ছেলে আছে আর কতজন মেয়ে আছে, তা আমি চিন্তা করলাম এখানে 7 জন ছেলে আছে আর 3 জন মেয়ে আছে। তাহলে এটা যদি আমাকে বার ডায়াগ্রাম করতে বলে, তাহলে আমাকে কি করতে হবে? আমি এই বারটা হচ্ছে এখানে দুইটা 7, জেন্ডার এলিমেন্ট নিতে হবে। আর এখানে হচ্ছে 3। এটা মনে করেন আমি বললাম হচ্ছে কি যে মেল, আর এটা হচ্ছে ফিমেল। তাহলে এইটাই হচ্ছে আর কি আমার বার ডায়াগ্রাম। এই বরাবর যাবে হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো এটা হচ্ছে ক্যাটাগরিক্যাল ডেটার ক্ষেত্রে। এটার ডেফিনেশনটা কি? ডেফিনেশনটা হচ্ছে গ্রাফ মেড অফ বার্ডস হুইজ হাইট রিপ্রেজেন্ট ফ্রিকোয়েন্সিস, মানে এই যে হাইটটা হবে, এই বারের যে হাইটটা সেটা ফ্রিকোয়েন্সি নির্দেশ করবে। আহ এই যে প্রত্যেকটা রেসপেক্টিভ ক্যাটাগরিজ কতগুলো করে ফ্রিকোয়েন্সি হচ্ছে, সেটা মূল কথা হচ্ছে এই চিত্রটাই হচ্ছে আর কি, এই চিত্রটাই হচ্ছে বার ডায়াগ্রাম। বার ডায়াগ্রাম আমরা কখন করব? যখন আমাদের ভেরিয়েবলটা ক্যাটাগরিক্যাল হবে কিংবা কোয়ালিটেটিভ ভেরিয়েবল হবে। এই জিনিসটুকু মাথার মধ্যে থাকতে হবে। বুঝতে পারছেন? জি। এরপরে আমাদের আরেকটা জিনিস সম্পর্কে আপনাদের একটু হালকা বলা আছে, সেটা হচ্ছে পাই চার্ট। তো পাই চার্ট আমরা কখন করব? পাই চার্টও একই জিনিস। আগে আগে দেখতে হবে ভেরিয়েবলটা কি। এটা হচ্ছে কোয়ালিটেটিভ কিংবা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের জন্য। এটা হচ্ছে কোয়ালিটেটিভ কিংবা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের জন্য আমরা করব। তো এইখানে আমাদের যে উদাহরণটা ছিল, যে আমরা বললাম কি যে হচ্ছে ক্যাটাগরি হচ্ছে দুইটা, একটা হচ্ছে মেইল, সেটা ছিল 7 জন, আর ফিমেইল, এটা ছিল হচ্ছে 3 জন।
তাহলে এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি। ঠিক আছে। তো এখন আমাদের এখান থেকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে হবে, রিলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে হবে, রিলেটিভ ফ্রিকোয়েন্সি। সেটা লিখে দিতে হবে, না তার ঠিক হচ্ছে না। রিলেটিভ, রিলেটিভ ফ্রিকোয়েন্সি। তো রিলেটিভ ফ্রিকোয়েন্সি কেমনে বের করে? টোটাল যে ফ্রিকোয়েন্সি আছে এটাকে আমরা বলি হচ্ছে এফ। আর প্রত্যেকটা ক্লাসের ফ্রিকোয়েন্সি, এটা এটা 7, এটা 3, তার মানে এটা যদি যোগ করি তাহলে এটা হচ্ছে 10। তাহলে রিলেটিভ ফ্রিকোয়েন্সি, মেলের রিলেটিভ ফ্রিকোয়েন্সি হবে 7/10। বুঝতে পারছেন? জি। আর ফিমেলের রিলেটিভ ফ্রিকোয়েন্সি হবে হচ্ছে 3/10। তার মানে এটা ডিভাইডেড করছে, তাই তো? হ্যাঁ, মানে ডিভাইডেড করছে মোটটা মনে। থেকে যেটা আমার লাগবে সেটাকে ডিভাইডেড করছে। হ্যাঁ, রিলেটিভ ফ্রিকোয়েন্সি যদি মনে করেন আমার হচ্ছে রিলিজিয়নের কথা যদি বলি, কি যে আমার মনে করেন মুসলিম, তারপরে হিন্দু, তারপরে খ্রিস্টানকে দিয়ে দিলাম জাস্ট, অ্যান্ড আদার্স। তো এইটার আমি আপনার ফ্রিকোয়েন্সি দিয়ে দিলাম, এটা মনে করেন হচ্ছে 10, 12, 14, এটা হচ্ছে 20। এটা হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি। এখান থেকে যদি আপনার বলি এটা হচ্ছে রিলেটিভ ফ্রিকোয়েন্সি বের করেন, রিলেটিভ ফ্রিকোয়েন্সি। রিলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে হলে কি করতে হবে? আমার প্রথম কাজ হচ্ছে এই যে টোটাল যে সবগুলো যোগ ফ্রিকোয়েন্সি করতে। গুলো আছে, এই ফ্রিকোয়েন্সি গুলোকে অ্যাড করতে হবে। অ্যাড করলে কত হবে? 30 আর হচ্ছে 26, তাহলে 56। তাহলে এটা টোটাল হচ্ছে 56। তাহলে এটা হচ্ছে রিলেটিভ ফ্রিকোয়েন্সি 10/56, 12/56, 14/56, 20/56। বুঝতে পারছেন? হ্যাঁ। রিলেটিভ ফ্রিকোয়েন্সিটা এইভাবে বের করে। আর আরেকটা জিনিসও আছে, সেটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এটা আমাদের কাজে লাগবে। আপনাদের এর ভিতরে আছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কি? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যোগ যোগ করে যাবো, তাহলে 10 আছে, 10 এর সাথে 10। আর যখন আমি 10 এর পরে লিখবো হচ্ছে 10+12, এটার পরে হচ্ছে 10+12+14, এটার পরে হচ্ছে 10+12+14 14 + 20, জি। +20। তাহলে এটা যোগ যোগ করে যেটা হবে সেটাই সেটাই হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এটা 10, তাহলে এটা হচ্ছে 22, আর এটা হচ্ছে 22 আর 14 কত? 36 নাকি এটা? 36। আর এটা হ্যাঁ। হচ্ছে, তার টোটালটা হবে 56। ক্লিমেটিভ মানে রিলেটিভ ফ্রিকোয়েন্সি বিষয়টা বলতে, তাহলে একটা যদি আমাদের হচ্ছে ডেটা সেট দেওয়া থাকে যেটা হচ্ছে কোয়ালিটেটিভ ভেরিয়েবল, যেরকম এই মেল আর ফিমেলের জন্যই যদি চিন্তা করি, তাহলে সেখান থেকে আমাদের হচ্ছে মূল কথা হচ্ছে যদি আমাকে পাইচা টাকাইতে বলে তাহলে অবশ্যই সেটা রিলেটিভ ফ্রিকোয়েন্সি আপনাকে বের করতে হবে। তা আমরা যেটা দেখছিলাম কি যে মেইল, এটা ছিল ফ্রিকোয়েন্সি 7, এফ শুধু লিখছি, রিলেটিভ ফ্রিকোয়েন্সি বের করব। আর ফিমেল, আমি খুব শর্ট সিম্পল উদাহরণ দিয়ে দেখাচ্ছি। আর জি। আলাদা আলাদা ক্যাটাগরি হলে সবসময় এরকম রিলেটিভ ফ্রিকোয়েন্সি বের করে নিতে হবে। এটা 7/10, আর এটা হচ্ছে 3/10। এখন এই ক্ষেত্রে আমাদেরকে অ্যাঙ্গেলটা বের করে নিতে হবে। মানে আমরা যখন একটা পাই চার্ট আঁকাবো, এই পাই চার্ট তো আসলে কিছু না, মেনলি আমাদের একটা সার্কেল থাকবে। এই সার্কেলটাকে ডিভাইড করতে হবে বিভিন্ন ক্যাটাগরির সাপেক্ষে। তবে যখন বিভিন্ন ক্যাটাগরি করব তখন আসলে আমাদের অ্যাঙ্গেল লাগবে, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি এটা বের করতে হবে। তো আমরা তো জানি একটা সার্কেলের টোটাল যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হয়? 360 ডিগ্রি। 360। জি। তাহলে এখন আমাদের কি করতে হবে? এই যে রিলেটিভ ফ্রিকোয়েন্সি যেটা আছে, এই রিলেটিভ ফ্রিকোয়েন্সিকে 360 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা 7/10 গুণ 360। তাহলে এটা আপনার যেটা হবে গুণ করার পরে, আর এটা 3/10 গুণ হচ্ছে 360। তাহলে এইখানে আমরা দুইটা অ্যাঙ্গেল পেয়ে যাব। তো এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত? 3×6 = 18, 3×3 = 108। আর তাহলে এটা হবে কত? 6×7 = 42, 3×7 = 21, 21 আর 4 = 25। তো ধরে নিলেন এটা মনে করেন হচ্ছে 250 ডিগ্রি, আর এটা জাস্ট আঁকানো শুরু, এটা হচ্ছে 100। তো আমরা যখন একটা হচ্ছে পাইচা টাকাবো তখন প্রথমে তো এরকম দাগ দিব, তারপরে এটা সেন্টার থাকবে,
সেন্টার থেকে একটা সাইডকে আমরা এরকম ফিক্সড করে দেব। ফিক্সড করার পরে এইখানে একটা আমি হচ্ছে 100 ডিগ্রি অ্যাঙ্গেল আনবো। তো 100 ডিগ্রি অ্যাঙ্গেলটা মোটামুটি মনে করেন এটা তো 90, এরকম হবে। তাহলে এটা হচ্ছে আমার 100 ডিগ্রি। আর বাকি যেটা থাকবে সেটা তাহলে সেটা বাকি অ্যাঙ্গেলটা। 205। হ্যাঁ। তো বাকি যেটা থাকবে সেটা হচ্ছে আর কি, তার মানে এখন যদি আমি জাস্ট ই করে দিতে পারি কি যে এই যে পোর্শনটা, তাহলে এই পোর্শনটা হচ্ছে আমার ফিমেল নির্দেশ করতেছে। এখন সব থেকে বড় কথা হচ্ছে আমরা স্ট্যাটিস্টিক্সে বার চার্ট কিংবা পাই চার্ট এই জিনিসটা কেন করি। তো বার চার্ট আর পাই চার্ট আমরা এর জন্যই করি, কারণ যে যারা আসলে পড়াশোনা জানে না তারা কিন্তু হচ্ছে কখনো বুঝবে না এখানে কি লেখা আছে কিংবা এটার মানেটা কি। কিন্তু তারা যদি আমি এই পাই চার্টটা দেখাই, তাহলে সে কিন্তু এটা বুঝবে কি যে আচ্ছা এই যে এইটাতে হচ্ছে মেইল, তার মানে এই মেইলের পরিমাণটা এখানে বেশি আছে, তার মানে পুরুষের পরিমাণটা বেশি আছে। কিংবা আমরা যেই হচ্ছে বার ডায়াগ্রামটা করছিলাম, এই যে বারের হাইটটা দেখেও সে কিন্তু একটা আইডিয়া নিতে পারবে কি যে ঠিক আছে মেইলের পরিমাণ বেশি। বুঝতে পারছেন? হ্যাঁ। আর এই এমনি এখন এমনি তো কি বুঝছেন কি যে হচ্ছে যদি একাধিক ক্যাটাগরি থাকে তাহলে কিন্তু প্রসিডিউরটা সেম, কি যে আপনাকে জি। ক্যাটাগরির সাপেক্ষে হচ্ছে ফ্রিকোয়েন্সি বের করবেন। ফ্রিকোয়েন্সি বের করার পর রিলেটিভ ফ্রিকোয়েন্সি, তারপর এখান থেকে অ্যাঙ্গেল বের করবেন। আর আমরা যে ইনিশিয়ালি যে দাগটা দিলাম না, এটা আপনার যেখানে ইচ্ছা সেখানে দিতে পারেন। বুঝছেন? ইনিশিয়ালি বলতে কি বললেন এখানে? ইনিশিয়ালি বলতে মানে আমি যে অ্যাঙ্গেলটা করব, অ্যাঙ্গেলটা ও করার জন্য আচ্ছা, তো একটা 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 দাগ। এই দাগটা আমি এখানেও দিতে পারতাম। মানে একটা জি। সাইড অ্যাঙ্গেলের তো দুইটা সাইড থাকে, জি। একটা সাইড আমি এখান থেকেও দিতে পারি কিংবা যেখানে ইচ্ছা আর কি। জি। বুঝতে পারছেন? ক্লিয়ার। এরপরে আমরা চলে যাই হচ্ছে আপনার, এরপরে কি আছে, ফ্রিকোয়েন্সি টেবিলস। ফ্রিকোয়েন্সি টেবিলস, এখন এটা নিয়ে আমাদের একটু কথাবার্তা বলতে হবে। ফ্রিকোয়েন্সি টেবিল, ফ্রিকোয়েন্সি টেবিল। তো এই যে ফ্রিকোয়েন্সি টেবিলটা, এই ফ্রিকোয়েন্সি টেবিলটা কিন্তু দুইটার ক্ষেত্রেই হতে পারে। এটা হচ্ছে কোয়ালিটেটিভ আবার কোয়ান্টিটেটিভ, দুইটার ক্ষেত্রে এটা আমরা করতে পারি। কোয়ালিটেটিভের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি টেবিল এই যে এটাই এতটুকু, এটা একটা ফ্রিকোয়েন্সি টেবিল, মানে এই পোর্শনটাই হচ্ছে আর কি ফ্রিকোয়েন্সি টেবিল। মানে যদি কোয়ালিটেটিভ কিংবা ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল হয়, তাহলে প্রত্যেকটা ক্যাটাগরির সাপেক্ষে তার কতগুলো ফ্রিকোয়েন্সি আছে সেটা যে টেবিলের মাধ্যমে প্রকাশ করবেন, সেটা হচ্ছে আসলে ফ্রিকোয়েন্সি টেবিল। আর যদি কোয়ান্টিটিভ হয় তাহলে আমাদেরকে কাজ কাম করা লাগবে। তো সেইটা আমরা একটু দেখি। তো একটা ফ্রিকোয়েন্সি টেবিল কিভাবে করতে হবে সেটা আগে একটু বুঝতে হবে। আমি খুব শর্টে এগুলো করে দেবো, কারণ এখানে বিস্তারিত আপনাদের বলা নাই। কি যে আমরা মনে করেন কি যে হচ্ছে একটা 100 মার্কের এক্সাম নেওয়া হয়েছে। তো 100 মার্কের, 100 মার্ক এটার একটা এক্সাম নেওয়া হয়েছে। মনে করেন হচ্ছে 50 জন, 50 জন হচ্ছে স্টুডেন্ট। তো 100 মার্কের 50 জন যদি স্টুডেন্ট থাকে, তাহলে 100 মার্কের এক্সামে তো ওরা মার্কটা পাবে কি 0 থেকে, এই মার্ক যে থাকবে এক্সামে সেটা 0 থেকে 100-র মধ্যে হবে। তাহলে 50 জন স্টুডেন্টের জন্য 50টা মার্ক পাবেন। দেখা যাচ্ছে প্রথম জন পাইছে 18, তারপরে হচ্ছে 30, 32, একজন পাইছে 85, ডট 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 করে আমি বললাম যে লাস্টের জন পাইছে 70। ঠিক আছে? তো জি। এরকম একটা ডাটা সেট দেওয়া থাকবে আপনার কাছে। এই ডাটা সেট থেকে আপনাকে মেনলি ফ্রিকোয়েন্সি টেবিলটা বানাইতে হবে। তো আগে আমাদের হচ্ছে যখন কোয়ালিটেটিভ ভেরিয়েবল ছিল, তখন হচ্ছে কি বিভিন্ন ক্যাটাগরির সাপেক্ষে আমরা হচ্ছে ওই যে ট্যালি করে করে তারপরে আমরা ফ্রিকোয়েন্সি টেবিলটা বানাইতাম। আর এখানে আমাদের করতে হবে, এখানে ক্লাস বানাইতে হবে। তো প্রথম কথা হইতেছে এই ডাটা সেটটা রেঞ্জ বের করতে হবে আমাদের। প্রথম কাজ হচ্ছে রেঞ্জ বের করা। তো রেঞ্জ কিভাবে বের করবেন এটা হয়তো আপনি জানেন। আমরা কি এখন কোয়ালিটেটিভ দিয়ে ইয়ে করছি এটা, ফ্রিকোয়েন্সি টেবল? ফ্রিকোয়েন্সি টেবিল হচ্ছে কোয়ালিটেটিভ কোয়ান্টিটিভ দুইটাই হতে পারে। আচ্ছা। কোয়ালিটিভের ক্ষেত্রে এই যে এরকম হবে, মানে আমি যে বললাম কি যে মনে করেন আমাদের যে 10 জন ছিল, সেটার ক্ষেত্রে আমি জি। কি করে করতাম এটা যদি আমি একটু বিস্তারিত আপনাদের বলি। কি যে মনে করেন এখানেই আমি বললাম কি যে আমাদের
10 জন স্টুডেন্ট ছিল ওই জায়গায়। তো 10 জন স্টুডেন্টের ক্ষেত্রে আমাদের দুইটা ক্যাটাগরি, একটা হচ্ছে মেল আর একটা হচ্ছে ফিমেল। তো আমি কাজটা করব কি করে? তো আমি একজনকে ডেকে আনবো, দিয়ে দেখবো কেউ ছেলে কিনা মেয়ে। যদি ছেলে হয় এখানে একটা দাগ দিন, আর যদি মেয়ে হয় এখানে একটা দাগ দিন। তো এরকম করে করে 4টা দাগ দেওয়ার পরে একটা দাগ এরকম করে দিব, তার মানে এটা 5টা। আবার এখানে 2টা, মানে আমাদের টোটাল ছিল 7টা, এখানে 3টা, তার মানে এখানে একটু ট্যালি চিহ্ন দিলাম। তারপরে ট্যালিটা এখানে লিখে দিই, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 3। এই যে প্রসিডিউরটা, এটাই ছিল আসলে আসলে প্রত্যেকটা কোয়ালিটেটিভ ভ্যারিয়েবলের ক্ষেত্রে আপনি এইভাবে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করতে পারবেন। বুঝতে পারছেন? জি। আর এইখানে এখানে আমি বললাম কি যে এখানে হচ্ছে এই ডাটা সেটটার ক্ষেত্রে ফুল তো 50 জনের মার্ক এখানে দেওয়া থাকবে। তো আমি বলে দিলাম কি যে হচ্ছে এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে লোয়েস্ট, আর হাইয়েস্টটা হচ্ছে এটা। তো প্রথম কাজ হচ্ছে আমার রেঞ্জ বের করা। রেঞ্জটা হবে কি? রেঞ্জ হচ্ছে হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। ঠিক আছে? আনফ্লোয়েস্ট। হ্যাঁ, এটা কি জানেন আপনি? তাহলে প্রথম কাজ হচ্ছে রেঞ্জ বের করে ফেললেন। রেঞ্জ রেঞ্জের বের করার বিষয়টা আগে শুনছিলাম, তবে রেঞ্জ বের করার পরে আপনাকে যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে নাম্বার অফ ক্লাস। নাম্বার অফ ক্লাস। নাম্বার অফ ক্লাস কয়টা হবে সেটা আমাদেরকে জানতে হবে। তো নাম্বার অফ ক্লাসকে আমরা বলতেছি কি যে মনে করেন সি। সি এর ভ্যালুটা হবে 1+3.33 লগ এন। এই এনটা হচ্ছে কতটা ভ্যালু আছে, কতটা ভ্যালু আছে। তাহলে এইখান থেকে আমি 1+33 পয়েন্ট, আমাদের হচ্ছে এন এর মান 50। এই 50 বসালে এখান থেকে আমি যত পাবো সেটা হচ্ছে নাম্বার অফ ক্লাস। কিংবা সচরাচর আমাদের হচ্ছে ওই যে ক্লাস, এই নাম্বার অফ ক্লাসটা লাগবে মেনলি আমাদের ক্লাস উইডথটা বের করার জন্য। তো এই ক্ষেত্রে এটার ভ্যালু কত আসে? এটার কাছে ভ্যালু ক্যালকুলেটর নাই। ক্যালকুলেটর দেখি, আমার কাছে আছে, ফোন দিয়ে করে ফেলবো। One, 5। two, five। তো এটার ভ্যালু আসে হচ্ছে 6.6। ঠিক আছে? তো নাম্বার অফ ক্লাস যেহেতু, তার মানে এটা হচ্ছে আপনার পরবর্তী ইন্টিজারে চলে যেতে হবে, 7টা নিতে হবে, কারণ নাম্বার অফ ক্লাস এটা একটা হচ্ছে আপনার ডিসক্রিট ভ্যারিয়েবল। তো এইখান থেকে তারপরে আমাদেরকে চিন্তা করতে হবে হচ্ছে ক্লাস উইডথ। তো ক্লাস উইডথ জিনিসটা কি হবে? এটা হচ্ছে রেঞ্জ ডিভাইডেড বাই নাম্বার অফ ক্লাস। তাহলে আমাদের রেঞ্জ, রেঞ্জটা আমি কত ধরছি এখানে? আচ্ছা, আমি হুম। আমি ক্যালকুলেট করছি, ক্যালকুলেটর দিয়ে আমি দিচ্ছি হচ্ছে 1+3.33 হুম। দিয়ে ওই উপরে হচ্ছে 50 দিচ্ছি, দিয়ে আমার তো 1.32 আসছে, তাহলে আমার ভুল হয়েছে কোথায়? 1.32 কেমন আসবে আপনার? লগ 50-র মান কত? ওই ওখানে লগটা লিখে দিতে হবে। হ্যাঁ। ক্যালকুলেটর লগ দিতে হবে, তাই তো? আমি লগ হ্যাঁ, না দিয়ে পাওয়ার দিছি 50। আর 50 দিলে তো অনেক অনেক চলে আসবে। তো এখানে দেখেন রেঞ্জটা, এখানে আমরা জি ধরলাম জি, আচ্ছা বুঝতে। 85-র মধ্যে 15 বাদ দিলে থাকে হচ্ছে 70। তাহলে আমাদের রেঞ্জ এটা হচ্ছে 85 - 15 ডিভাইডেড বাই হচ্ছে 7। তার মানে এখান থেকে আমি পাচ্ছি 77। তার মানে নাম্বার ক্লাস উইড হচ্ছে 10 করে নিতে পারে। 10। ঠিক আছে? এখন আমরা টেবিলের মধ্যে চলে যাই, আমি একটু ছোট করি তাহলে আপনার জন্য দেখতে সুবিধা হবে। এখন আমাদের ফ্রিকোয়েন্সি টেবিল আমরা এখন করতে পারবো। ফ্রিকোয়েন্সি টেবিল আমি জাস্ট আপনার আইডিয়াটা দিয়ে রাখি, যদি কখন ডাটা সেট দিয়ে বলে ফ্রিকোয়েন্সি টেবিল করতে, কারণ হিস্টোগ্রাম অনেক কিছুই আছে। তাহলে ফ্রিকোয়েন্সি টেবিল করতে এখন আমাদের হচ্ছে ক্লাস লিমিট করা লাগবে। ক্লাস লিমিট, এখন এখানে ক্লাস লিমিট যখন করব তখন প্রথমে একটা ক্লাস লিখতে হবে। এখন এখানে লোয়েস্ট মার্ক, যেটা লোয়েস্ট মার্ক ছিল হচ্ছে কত, 15। ঠিক আছে?
হিসাবে সুবিধার জন্য আমি 18-কে 15 করে হুম। ফেলছি। তো 15 থেকে শুরু করতে পারি, কিংবা 15 থেকে কম থেকেও শুরু করতে পারি। তাহলে এখানে ক্লাস লিমিটটা 15, আর আমাদের ক্লাস উইডটা হচ্ছে কত, 10। তাহলে আমি আগে, যেহেতু লোয়েস্ট মানটা 15, তাহলে আমি লিখলাম 15। 15 থেকে এটার সাথে আমি এখানে যোগ করব হচ্ছে 10। তাহলে এটা পরেরটা হচ্ছে 25। তাহলে এখান থেকে 15 থেকে 24 হচ্ছে একটা ক্লাস। বুঝতে পারছেন? আর এই 24-এর সাথে আবার 10 যোগ করব। এক কম নেওয়ার কারণ কি? হ্যাঁ, এক কম নেওয়ার কারণ হচ্ছে, এক কম নেওয়ার কারণ কি এখানে? আমাদের ক্লাস উইডটা 10, মানে প্রত্যেকটা ক্লাস উইডে 10টা করে ভ্যালু থাকবে। আপনি যদি মনে করেন, আপনারা যদি বলি কি যে হচ্ছে 15 থেকে 24 পর্যন্ত গুনলে দেখবেন এখানে নাম্বারটা হচ্ছে 10টা। আর 15 থেকে 25 পর্যন্ত নিলে হয়ে যাবে 11টা। হুম, বুঝতে পারছি। আর তাহলে এইখানে হচ্ছে 24-এর সাথে আবার 10 যোগ করব। 10 যোগ করলে এটা হবে কত, 34। একই রকম ভাবে এখন 10 10 করে যোগ করে যাও, তাহলে এটা 35 থেকে 44। ঠিক আছে? এখানে আমরা 25ও নিতে পারতাম। এটা আসলে ওই যে হুম। আপনার কন্টিনিউয়াস ক্লাস লিমিট আর হচ্ছে ডিসকন্টিনিউয়াস ক্লাস লিমিট, এগুলো নিয়ে এত কিছু আপনাদের জানা লাগবে না। আর এটা হচ্ছে 45 থেকে, তাহলে এটা হচ্ছে 54। তারপরে আপনার এটা 55 থেকে 64। এটা 65 থেকে 74। তারপরে আপনার 75 থেকে 84। 85 থেকে, খালি জাস্ট যোগ, 10 10 করে যোগ করে যাচ্ছে। আর এটা হচ্ছে 95 থেকে, এটা হচ্ছে আপনার 104। এখন আমার কাজ কি হবে? এখন আমার কাজ হচ্ছে, আমার যে ডাটা সেটটা ছিল, আমার যে এখানে যে ডাটা সেট ছিল, কি যে কই লিখছি, এই যে 15 30 36 85, আমি যদি এখানে এটা লিখে রাখি যে 15 30 36 85, তারপরে ভালো মনে করেন হচ্ছে 70 72 এরকম। তো এখানে 15 থেকে 24-এর মধ্যে কয়টা ভ্যালু আছে আমাকে দেখতে হবে। তো আমি দেখবো 15 এখানে আছে, তার মানে 15 এইটাতে পড়ছে, এখানে একটা দাগ দিব। এই যে 30, 30টা কোথায় পড়ছে, 25 থেকে 34, তাহলে এখানে একটা ট্যালি চিহ্ন দিব। তারপরে 36, 36টা পড়ছে এখানে। তারপরে আপনার 85, 85 পড়ছে এখানে, 70 পড়ছে এখানে। এভাবে করে করে আমি 50টা ভ্যালু নিব। ঠিক আছে? এভাবে করে 50টা ভ্যালুর আমি হচ্ছে দাগ দিব। দিয়ে দিয়ে দেখা যাবে কি যে এখানে 5টা আসছে, এখানে 3টা আসছে। আপনি কি বুঝতে পারতেছেন? হ্যাঁ হ্যাঁ, কনসেপ্টটা বুঝতে পারছি। এখন মানে পুরোটা দেখাতে গেলে তো অনেক সময় লাগবে। এখানেও দেখা যাচ্ছে কি যে আমি জি। 4টা বললাম, 5টা এখানে, এখানে 6টা বললাম। এরকম ভাবে একটা করে ভ্যালু এখানে বসাবেন, আর এটা কেটে দিবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। মানে আমি এখানে যখন 15-এর জন্য দাগ দিলাম, এই দাগ দেওয়ার পরে 15টা কেটে দিব। 30-এর জন্য যখন দাগ দিলাম, দাগটা দেওয়ার পরে 30টা ভাবে কেটে দিব, যাতে আমি বুঝতে পারি কি যে ভ্যালু আমি কত দূর বসাইছি। ঠিক আছে? তো এরকম আচ্ছা, করে একটা করে। প্রশ্ন এখানে আমার, এই যে যে হ্যাঁ। একটা, এটা হচ্ছে যে ট্যালি দিলাম, ট্যালি হুম যেমন লেটস সে হচ্ছে 15 থেকে 24-এ। হুম। একটু আগে একবার ট্যালি দিয়ে এরকম ডাক দিয়েছিলেন, দিয়ে সম্ভবত 3টা বা 4টা দাগ দিয়ে পরে সবগুলোকে ক্রস দিয়ে ওই ওটা ক্রসটাকেও এক পাঁচটা এক ধরে পাঁচটা নিয়েছিলেন ভ্যালু। মানে এইটা হচ্ছে আচ্ছা আচ্ছা। 5টার একটা বান্ডিল। ঠিক আছে? এখানে দাগ হুম কয়টা হুম আছে, হুম। 1 2 3 4, আর এই যে ক্রস বরাবর একটা, তার মানে এই একটা জি জি। বান্ডিল দ্বারা 5 বোঝায়। বুঝছেন? ওকে, পারফেক্ট। তো এইভাবে আমরা ট্যালি চিহ্ন দেওয়ার পরে আমাদের এইখানে লিখতে হবে হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে এখানে ট্যালিতে যত পাবো তত ফ্রিকোয়েন্সি। তাহলে এখানে মনে করেন হচ্ছে 5, তারপরে এটা হচ্ছে 3, এটাতে হচ্ছে 6। তো এরকম করে করে সবগুলোর আমরা ফ্রিকোয়েন্সি পাবো। বুঝতে পারছেন? যে টোটাল ফ্রিকোয়েন্সিটা আবার কত হবে, আমরা অর্থাৎ যেহেতু 50 ওইটা জন স্টুডেন্টের কথা বলছিলাম, তাহলে টোটাল ফ্রিকোয়েন্সি হতে হবে 50। okay। ঠিক আছে? তাহলে কি পাঁচ, পাঁচ থেকে মানে 50 থেকে 5 বের দিলে হচ্ছে ডিভাইডেড করলে ওখান থেকে যে ফ্রিকোয়েন্সি পাবো ওইটা হচ্ছে 15 থেকে 24 পর্যন্ত ওটার ফ্রিকোয়েন্সি। এটা হচ্ছে ওই যে রিলেটিভ ফ্রিকোয়েন্সি। এখান থেকে যদি রিলেটিভ ফ্রিকোয়েন্সি জি, বের করতে পারি, রিলেটিভ। তাহলে এটা হচ্ছে 5/50, কিংবা থ্রি জি ডিভাইডেড জি। বাই ফিফটি 6/50। আর এই এই ক্যাটাগরি গুলো ওভাবে আমাদের পূরণ করে করে ট্যালি চিহ্ন দিয়ে দিয়ে আসতে হবে। আপনি কি আইডিয়াটা আচ্ছা। বুঝছেন? হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা, আইডিয়াটা বুঝতেই হবে। এখন আমরা আসি হচ্ছে হিস্টোগ্রামের ক্ষেত্রে। তো হিস্টোগ্রাম, হিস্টোগ্রাম এটা কোন ভেরিয়েবলের জন্য হবে? এটা হবে হচ্ছে কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলের জন্য। বুঝতে পারছেন? মানে যে সকল ভ্যালুগুলো নিউমেরিক্যাল ভ্যালু নেয়, যেরকম এখানে আমাদের যে মার্ক ছিল, তাহলে এই মার্কের ক্ষেত্রে আমরা কি বলছিলাম? মার্ক, এটা কি ভেরিয়েবল হবে বলেন মার্ক। তো? এক্সামের মার্ক 0 থেকে 100-র মধ্যে, এটা কি ভেরিয়েবল? এটা কি কন্টিনিউয়াস হবে না ডিসক্রিট হবে বলতে পারবেন? জি, এটা কোয়ান্টিটেটিভ হবে। জি। কোয়ান্টিটেটিভ তো হবে, এটা কন্টিনিউয়াস না ডিসক্রিট ভেরিয়েবল হবে? এটা বলতে পারলাম না। এটা কন্টিনিউয়াস ভেরিয়েবল হবে, কারণ এটা তো যে কোনো, এটা পার্শিয়াল মার্ক হতে পারে, পয়েন্ট হতে পারে। মানে আচ্ছা। পরপর দুইটা ভ্যালুর মধ্যে তো এক্সাক্ট একই রকম গ্যাপ থাকবে না, সেই জন্য আর কি। এখন আমরা আসি হিস্টোগ্রামের ক্ষেত্রে, ঠিক আছে? তো এই যে এই কাজগুলো আমরা এদিকে করছি, ক্লাস লিমিট, এইটাকে আমরা বলি হচ্ছে, এগুলো সব বলে হচ্ছে ক্লাস ইন্টারভাল। তো যখন আমরা হিস্টোগ্রাম করব, তো যখন হিস্টোগ্রাম করব তখন আমাদের বার ডায়াগ্রামের মতো আইডিয়াটা থাকবে। হিস্টোগ্রামের জন্য প্রত্যেকটা এই বরাবর আমাদের হচ্ছে ফ্রিকোয়েন্সি যাবে, আর এই বরাবর যাবে হচ্ছে আমাদের ক্লাস ইন্টারভাল। ঠিক আছে? তো আমরা যেই ইটা করছি, এখানে যেই ক্লাস ইন্টারভালটা ছিল দেখেন, 15 থেকে 24, তারপরে 25 থেকে 34। তো আমরা যখন হচ্ছে হিস্টোগ্রাম আঁকাবো, তখন কিন্তু বারের মধ্যে কোনো গ্যাপ থাকবে না। আমরা যেই আগে বার ডায়াগ্রাম করছিলাম, কি যে এটা একটা বার ছিল, এরপর আর একটা বার ছিল, এর মধ্যে একটা নির্দিষ্ট গ্যাপ ছিল, কিন্তু যখন হিস্টোগ্রাম করব তখন কোনো গ্যাপ থাকবে না। সেজন্য আমাদের এই যে ক্লাস ইন্টারভালটা আছে, এইটাকে কন্টিনিউয়াস করে নিতে হবে। মানে এখানে 15 থেকে 24 আছে, এখানে 25 থেকে 34 আছে, তার মানে 24-এর পরে 25, এই দুইটা আলাদা হয়ে গেছে। এখন এই দুইটাকে সেম করতে হবে। সেম করার জন্য কি করতে হবে? যে এখানে, এখান থেকে আমি জাস্ট দাগ দিয়েই দেখাই যে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস ক্লাস ইন্টারভাল। যদি কন্টিনিউয়াস করা থাকে তাহলে কোনো সমস্যা নাই, আর যদি না করা থাকে তাহলে আমাদেরকে হয় করতে হবে। সেটা হচ্ছে এখানে এই যে 24, মানে প্রথম এই যে ক্লাস লিমিট লিখছি, এটাকে বলা হয় লোয়ার, লোয়ার ক্লাস লিমিট। এই 24-কে বলা হয় আপার ক্লাস লিমিট। তো এইখানে যে কোনো একটা শ্রেণীর আপনার আপার ক্লাস লিমিট আর তার এক্সাক্ট পরবর্তী শ্রেণীর লোয়ার ক্লাস লিমিটের ডিফারেন্সটা নিতে হবে। তাহলে এখানে হচ্ছে আপনার 25-24, তাহলে এটা হচ্ছে 1। এই 1-কে এখন 2 দ্বারা ভাগ করতে হবে। 2 দ্বারা ভাগ করলে হয় হচ্ছে 0.5। ঠিক আছে? এখন এই 0.5 আমি জি। 15-এর মধ্যে বিয়োগ করব। এই এই লোয়ার মানে জাস্ট তেলে মাথায় তেল দেওয়ার মতো, যেটা বড় সেটারে দিব, আর 15 এটার মধ্যে বিয়োগ করে দেব। তাহলে আপনার ক্লাস লিমিট গুলো এরকম হয়ে যাবে: 14.5 থেকে 24.5। আবার এখানে একই, লোয়ারের মধ্যে বিয়োগ করতে হবে, তাহলে এটা 24.5 থেকে 34.5। মানে এরকম করে করে তারপর একটা হবে 34.5 থেকে, এটা হচ্ছে কত, 44.5। 44.5। মানে এখন দেখেন, এখন এই যে 24.5, এইটার এটা সেম হয়ে গেল। 34.5, এই 34.5টা সেম হয়ে গেল, যার কারণে আমি যখন এটা বার করব, কি যে হুম। যদি যদি আমি এটাকে বলি এটা হচ্ছে 14.5, আর এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে, এটা চব্বিশ হচ্ছে দশমিক পাঁচ 24.5, এটা হচ্ছে 24.5। তাহলে পরের ক্লাসটারও কিন্তু আপনার লোয়ার লিমিট, পরের ক্লাসটার লোয়ার লিমিট হচ্ছে 24.5। তার মানে এই যে বারটা, বারটা একই জায়গায় থেকে শুরু হবে। তার মানে এটার সাথে দেখি যদি এটা হাইট, মানে এবার তো ফ্রিকোয়েন্সি যাবে। মূল কথা হচ্ছে, যখন একটা বার ডায়াগ্রাম করব তখন দুইটা বারের মধ্যে একটা নির্দিষ্ট গ্যাপ থাকবে, আর যখন হচ্ছে আমরা হিস্টোগ্রাম করব তখন দুইটা বারের মধ্যে কোনো গ্যাপ থাকবে না। বুঝতে পারছেন? একসাথে পাশাপাশি থাকবে। জি। হ্যাঁ হ্যাঁ, একদম এগুলো অ্যাডজাসেন্ট থাকবে। তো এই আর একটা বারের দেখা যাচ্ছে উচ্চতা এরকম হতে পারে, কিংবা উচ্চতা এরকম হতে পারে। তাহলে এই যে
একদিকে হচ্ছে ক্লাস ক্লাস ইন্টারভাল, এটা হচ্ছে কন্টিনিউয়াস টাইম। ঠিক আছে, মানে আমি আপনারা জাস্ট যদি বলি কি যে একটা ডাটা সেট আছে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40। তো এটার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে মনে করেন, এটা হচ্ছে ক্লাস ইন্টারভাল, আর এটা হচ্ছে এখানে লেখেন ফ্রিকোয়েন্সি। তো এটা ফ্রিকোয়েন্সি আমি বললাম কি যে হচ্ছে 7, এটা 10, আর এটা হচ্ছে 3। তাহলে এইখানে দেখেন, এখানে কিন্তু এটা কন্টিনিউয়াস টাইপ দেওয়াই আছে, এটাও 20, এটাও 20, এটা 30, এটাও 30। তাহলে এটার হিস্টোগ্রামটা কেমন হবে? তাহলে এদিকে আমি দিব হচ্ছে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি প্রথমটা হচ্ছে 7, তারপর এটা হচ্ছে 10, তারপর এটা হচ্ছে 3। তাহলে এখানে আমি লিখে তিন, দেবো এটা হচ্ছে 10, এটা 20, 20, আর সেটা হচ্ছে 30, 40। 30, এটা 40। তাহলে এই যে মানে কোনো গ্যাপ থাকতেছে না, কিন্তু এখানে 20-এর পরিবর্তে মনে করেন 21 আছে। তাহলে আপনার এখানে ডিফারেন্স 1, ম্যাক্সিমাম টাইম ডিফারেন্সটা 1 থাকে, দিয়ে এটা করা লাগে। তো মেইন কথা হচ্ছে এদিকে ফ্রিকোয়েন্সি যাবে, বার ডায়াগ্রামেও হাইটে ফ্রিকোয়েন্সি থাকে, আর এদিকে যাবে হচ্ছে ক্লাস লিমিট, এটা কন্টিনিউয়াস টাইপের ক্ষেত্রে, কিংবা ক্লাস ইন্টারভাল কন্টিনিউয়াস টাইপের ক্ষেত্রে। বুঝতে পারছেন? হ্যালো? হ্যাঁ, বুঝছি, এখন আমি কথা শুনছি তো। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে, এমনিতে আপনি তো মিন মিডিয়ান মোড পড়ে আসছেন না? উম, হ্যাঁ, মিন মিডিয়ান মোড পড়ছে। তাহলে এখন আমরা হচ্ছে শেপ অফ হিস্টোগ্রাম, এটা নিয়ে কথা বলি। একটা হিস্টোগ্রামের শেপ থেকে আপনাদের ওই যে স্কিউনেস আছে, তো একটা হিস্টোগ্রামের শেপ থেকে কিন্তু আমরা আইডিয়া পেতে পারি কি যে হচ্ছে এটা কোন ধরনের হচ্ছে এখানে স্কিউনেস থাকতে পারে। তো সেইটা নিয়ে আমরা একটু কথা বলি। এখন যখন আমরা একটা হিস্টোগ্রাম আঁকাইতেছি, তো হিস্টোগ্রাম আঁকানোর ক্ষেত্রে আমরা কি বলতেছি, একদিকে থাকবে হচ্ছে আপনার ক্লাস লিমিট, আর একদিকে থাকবে হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি। তো এখানে আমি মনে করেন এই যে বারটার গুলো আঁকাইছি, মনে করেন এটা বার, এটা বার, এটা বার, এটা বার, এটা বার। তো এখানে আমি যদি মিডিল পয়েন্ট, এই যে মিডিল পয়েন্ট গুলো যোগ করে দিই, তো মিডিল পয়েন্ট যোগ করে দিলে আমি একটা কার্ভের মতো শেপ পাবো। এই যে এই এইটা থেকে আমি আইডিয়া পেতে পারি কি, এটা হচ্ছে মনে করেন একটা সংখ্যা রেখা, এটা হচ্ছে 0, এই দিকটা গেলে হচ্ছে কি পজিটিভ, আর এই দিকটা গেলে হচ্ছে নেগেটিভ। আপনার দিকে পজিটিভ নেগেটিভ একরকম আছে কিনা? তার মানে দেখেন রাইট হ্যান্ডে হচ্ছে কি পজিটিভ না, মানে আপনার যেটা ডান হ্যাঁ। হাত সেটা হুম, পজিটিভ। হুম। তার মানে এই যে হিস্টোগ্রামটা দেখে আমরা এটা বলতে পারি এটা হচ্ছে পজিটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশন, পজিটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশন, কিংবা এটাকে আমরা বলতে পারি রাইট হ্যান্ড স্কিউড ডিস্ট্রিবিউশন, রাইট হ্যান্ড